বাসর ঘরে বউকে বলা আমার প্রথম কথা ছিল আমার আম্মা আমার জীবনের সবকিছু। আমি হয়তো আমার আম্মার থেকে বেশি কাউকে ভালোবাসতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করব তোমাকে তোমার জায়গায় সর্বোচ্চ ভালো রাখার, ভালোবাসার। প্লিজ আমার আম্মাকে কোনোদিন কষ্ট দিও না। আমার মতো এমন ডায়লগ হয়তো বাংলাদেশের বেশিরভাগ ছেলেরাই দিয়ে থাকে। আমারও ব্যতিক্রম হতে মন চাইল না। আমার কথা শুনে আমার বউ আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল, কিছু বলল না। বয়সে অনেক ছোট মেয়ে, কষ্ট পেল না কি পেল না ঠিক বুঝলাম না। আমি বিছানায় বসতেই সে একটু সরে গিয়ে জায়গা করে দিয়ে বলল, আচ্ছা আপনি কবে চলে যাবেন? আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, আসছিলাম তো 5 মাসের ছুটিতে। মেয়ে দেখতে দেখতেই তো 1 মাস চলে গেল, বলতে পারো গুনে গুনে আর 4 মাস আসছি। এরপর আমি আমতা আমতা করে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? আমি ভুলে গেছি, কি যেন ডাক নাম তোমার? আমার নাম রিমি বলে খিলখিল করে হাসতে লাগলো আর বিড়বিড় করে বলতে লাগলো, আল্লাহ এ কেমন বর, বউয়ের নাম পর্যন্ত জানে না। সিঙ্গাপুর থাকার সুবাদে বহু সুন্দরী মেয়ে জীবনে দেখার সুযোগ হয়েছে, কিন্তু খিলখিল করে হাসলে যে একটা মেয়েকে এত ভয়ঙ্কর সুন্দর লাগতে পারে জীবনে এই প্রথম উপলব্ধি করলাম। হাসতে হাসতে তার চোখে পানি চলে আসছে, সে খুব সাবধানে পানি মুছছে আবার হাসছে, আর আমি প্রথমবারের মতো সবচেয়ে সুন্দর হাসির মেয়ের প্রেমে পড়ে গেলাম। আমার পুরো জীবন রিমিময় হয়ে গেল। বয়স কম হলেও প্রচন্ড গুছানো আর মিশুক একটা মেয়ে। পুরো বাড়ির কাজ সে একা হাতে সামলাতে পারত। আমার মা বোনের আরামায়েশের দিন ফিরে এলো। এতে অবশ্য রিমির কোনো আফসোস নেই। আমি যতদিন থাকলাম রিমিকে সাহায্য করছিলাম। আমার যেদিন ফ্লাইট ছিল তার 3 দিন আগে থেকে রিমির চোখে মুখে যেন আধার নেমে আসলো। আমি টের পাই সে বাথরুমে গিয়ে কাঁদে, রান্নাঘরে বারান্দার আড়ালে গিয়ে কাঁদে, আর আমার সামনে স্বাভাবিক হওয়ার ভান করে। আমিও ভান করি। এই যে প্রিয় মানুষদের ছেড়ে যাওয়ার কষ্ট প্রতিবার ভোগ করতে করতে আমি ক্লান্ত। মাত্র ইন্টার পাশ করে দেশের বাইরে পাড়ি দিয়েছি জীবিকার তাগিদে। আব্বা মারা যাওয়ার পর ইচ্ছে থাকা সত্ত্বেও আর পড়াশোনাটা করতে পারি নাই। 17টা বছর প্রবাস জীবন কাটিয়েছি। এখন আর হাউমাউ করা দুঃখ গায়ে মাখতে মন চায় না। মনকে পাথর করেছি, তবে এবার আমার পাথুরে মন কেমন যেন গলে যেতে চায়। সিঙ্গাপুর আসার পর নিয়মিত বাড়িতে কথা হতো, আম্মার সাথে, ছোট বোনের সাথে, আর রিমির সাথেও কথা হতো। এবার মনটা কেমন যেন ছটপটে হয়ে আছে। কাজে মন বসানো দায় হয়ে পড়েছে। বারবার শুধু বাড়ির কথা মনে পড়ে। ফিরে আসার মাস 2 পর খবর পেলাম আমার রিমি মা হচ্ছে। খবরটা পেয়েছি আমার আম্মার কাছে। অনেক চেষ্টা করার পরেও রিমির সাথে কথা বলতে পারলাম না সেদিন। সে আমার সাথে লজ্জায় কথা বলতে পারছে না। আমার ভিতর তখন আনন্দে হৈহুল্লোড় করছে। জীবনে আসলে টাকার খুব দরকার। আজকে যদি টাকার টান না থাকতো আমি দৌড়ে দেশে চলে যেতাম। আমার লাজুক বউয়ের লজ্জা ফোনে না ভাঙিয়ে আমি তাকে জড়িয়ে ধরে ভাঙাতাম। একটা সময় ছিল ছোট পোশাক পরা বিদেশি সুন্দরীদের উপর না চাইতেও চোখ চলে যেত, কিন্তু এদেরকে এখন আমার আর ফ্যাকাশে লাগে। আমার নিজের ভিতর আমি অন্য আমিকে আবিষ্কার করতে থাকলাম। প্রায়ই খাতা কলম নিয়ে হিসেবে বসি। এখন থেকে আরো খরচ কমাতে হবে নিজের। প্রতিদিন অল্প অল্প করে জমাতে থাকলাম। মোটামুটি একটা সেভিংস হয়ে গেলে দেশে গিয়ে অন্তত 1 মাস থেকে আসবো। কিন্তু আমার দুচোখ ভরা রঙিন স্বপ্নের মৃত্যু ঘটল। আমার সন্তান আর রিমির মৃত্যুর সাথে সাথে। সাধারণ বিষয়, আবার সাধারণ না হয়তো। আমার ক্ষুদ্র মস্তিষ্ক যতটুকু বুঝেছে তা হলো পানি ভেঙে যাওয়ার ফলে এমনটা হয়েছে। নিজেকে বোঝানোর মতো কোনো ভাষা আমার জানা ছিল না। শুধু চিৎকার করে কান্না করতে মন চাইতো, কিন্তু সেটাও যখন পারতাম না তখন আকাশের দিকে তাকিয়ে বলতাম, হে আল্লাহ, আমি আপনার ফায়সালা মেনে নিয়েছি। আমার অশান্ত হৃদয়কে আপনি শান্ত করে দিন। প্রচন্ড যন্ত্রণার মাঝে আমার দিনগুলো কাটতে লাগলো। উঠতে বসতে সারাক্ষণ রিমির কথা কানে বাজে। যে সময়ে সময়ে ও কল দিত ওই সময়গুলো মনের অজান্তে ফোন হাতে নিতাম। কিসের যেন অপেক্ষা শেষ হয় না। 3 মাস পরে দেশে গেলাম। উদ্দেশ্য ছিল স্ত্রী সন্তানের কবর জিয়ারত করা। গল্পের বাকি অংশ পার্ট 2 তে দেওয়া হবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।